আমি যদি নাও পারি ভাই, আমি যদি ল্যাংড়া খুঁড়া হয়ে যাই ভাই, আপনি ওই সর্বরাগের সর্বস্ব আড়া করবেন, এটা আমার একমাত্র চাওয়া ভাই, আর কিছু চাওয়া নাই আপনার কাছে ভাই। সব গান যদি হারে ফেলে ছন্দ হারা, আকাশ যদি অকারণ মেঘে ঢেকে যায়, ঝড় নামে কালো অমাবস্যা, স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রাসেল ভাই, আপনি কিন্তু সাহস কইরা রাতের অন্ধকারে মুড়িচরে নিয়ে পান্না ভাইয়ের আশ্রয় দিয়েছিলেন। তোমার কি মনে হয় রূপকথাটা আমি কোনো বুদ্ধিমানের কাজ করছি? সবাই থিয়েটার বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু রাসেল ভাইয়ের আমি সেরকম ভাবি নাই। রাসেলও সেরকম ছিল না, আমি তো তারা সেরকম বানাইছি। মানে পান্নার মনে ভয় ঢুকে গেছে, আর কারোর মনে একবার ভয় ঢুকলে সেটা সহজে সারে না। একরামুন্নেসা ললিত কলা কেন্দ্রের বিল্ডিং হবে 10টা। তোমারে আমার ভাল লাগছে মেয়ে। 71 সালে এরকম হাজার হাজার মুখ আমি দেখছি, তোমারে দিয়ে হবে। 2 মিনিটের চাইতে যদি 1 সেকেন্ডও বেশি লাগে তাইলে তোর একরামুন্নেসা ললিত কলা কেন্দ্রের প্রিন্সিপালশিপ ক্যান্সেল। আপনি কে? আমাদের কপোতাক্ষ থিয়েটারে আমরা ঢুকবো, আপনি বাধা দেওয়ার কে? এটা এখন কপোতাক্ষ থিয়েটার নাই, একরামুন্নেসা ললিত কলা কেন্দ্র। সাইনবোর্ড দেখেন না? পান্নার কোনো দোষ নাই রূপকথা, আমার ভিতরই ভয় ঢুকে গেছে। এইভাবে জানের ভয় নিয়ে মানুষ তো বাইচা থাকতে পারে না। বিকাশের মতো মানুষ দিনে দুপুরে মানুষ খুন করে ফেলাতে পারে। তার মতো লোকের সাথে কি পাল্লা দেয়া আমাদের মতো লোকের কাজ? বিকাশ যে কি কি করতে পারে তা তো তুমি নিজে চোখে দেখছো। তারপর বিকাশের লোকজন যখন রাতের আধারে আমার বাড়িতে আইসা আমার মায়ারে তুইলা নিয়ে যাওয়ার হুমকি দেয়, তখন আমি আর থাকতে পারি নাই। আমি নিজেই পান্নারে বলছি, সবকিছু ছাইড়া দাও। এক জীবনে মানুষের সব স্বপ্ন পুরো হয় না। আমরা তো অনেক স্বপ্ন দেখি নাই ভাবি, একটাই স্বপ্ন দেখছি, কপোতাক্ষ থিয়েটার। মানুষ যখন একটাই স্বপ্ন দেখে আর সেই স্বপ্নটাই যখন মরে যায়, পান্না ভাই আপনারা যে কথাটা আমি বলতে আসছিলাম, কপোতাক্ষ থিয়েটার আর নাই, সেখানে নতুন সাইনবোর্ড ঝুলতেছে, একরামুন্নেসা ললিত কলা কেন্দ্র। দিন সবসময় এরকম থাকবে না রূপকথা, দিন একদিন পরিবর্তন হবেই। তখন আমরা নতুন করে কপোতাক্ষ থিয়েটার করব। দিন কি পরিবর্তন করবে পান্না? আপনি যদি ভয় পান তাহলে দিন পরিবর্তন করার জন্য কি আগে আসবে? ঠিক আছে পান্না ভাই, আমি আসি। রূপকথা, ঠিক মতো লেখাপড়া করো,
সামনে তোমার পরীক্ষা, এখন লেখাপড়া করার সময়। জি পান্না ভাই। ভাবি আসসালামু আলাইকুম। আন্টি চলে যাইতেছো? আমার সাথে খেলা করবা না? অতসী, আন্টির কাজ আছে, তারা যাইতে দাও মা। আচ্ছা আন্টি, তুমি আমার দাদা বাড়ি চিনছো কি করে? ইচ্ছা থাকলে সব কিছুই জানা যায় মা। আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, ঘর বাড়ির সব কাজ নিজে একাই সামাল দিতে পারি। এখন ভাবতেছি সামনের সপ্তাহে বাড়ি চলে যাব। রাসেল ভাই, আমরা যদি কপোতাক্ষ থিয়েটারের কাজ শুরু করি, আপনি থাকবেন না? ওই কথা আর মুখে আনবা না রূপকথা। জীবনের রিস্ক নিয়ে থিয়েটার করার কোনো দরকার আমাদের নাই, আমরা এমনিতেই বেশ ভালো আছি। রূপকথা, তোমার না সামনে পরীক্ষা, তুমি আগে পরীক্ষাটা দাও ঠিক মতো, ওদিকে পরিস্থিতি শান্ত হোক, তারপর না হয়। তোমার আর থিয়েটার করার কোনো দরকার নাই, এটাই আমার শেষ কথা। আচ্ছা ভাবি, এখন আমি আসি। সে কি কথা, বসো, চা নাস্তা খেয়ে তারপর যাবা। না ভাবি, অনেক দূরের পর সন্ধ্যা হয়ে যাবে, যাই। রূপকথা বসো। আচ্ছা, তুমি এত দূরে কিভাবে আসলা সেটা তো শুনলাম না, তুমি চিনলা কিভাবে? চিনছি রাসেল ভাই, মানুষের ইচ্ছা থাকলে একটা উপায় ঠিকই বের হয়ে যায়। সালাম ভাবি। তুমি এভাবে বসে থাকো না, যাও বাজার থেকে ঘুরে আসো। নতুন সূর্যের গান যদি যায় থেমে যায়, বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জায়, স্বপ্নের পাখিরা রানা ঝাপটায় নীল যন্ত্রণায়, ঝড় নামে কালো অমাবস্যায়, স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়, রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়, রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। পান্নার কোনো দোষ নাই রূপকথা, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। এইভাবে জানের ভয় নিয়ে মানুষ তো বাইচা থাকতে পারে না। ওই কথা আর মুখে আনবা না রূপকথা, জীবনের রিস্ক নিয়ে থিয়েটার করার কোনো দরকার আমাদের নাই, আমরা এমনিতেই বেশ ভালো আছি। রূপকথা, তোমার না সামনে পরীক্ষা, তুমি আগে পরীক্ষাটা দাও ঠিক মতো, ওদিকে পরিস্থিতি শান্ত হোক, তারপর না হয়। তোমার আর থিয়েটার করার কোনো দরকার নাই, এটাই আমার শেষ কথা। তোমারে আমার ভাল লাগছে মেয়ে। 71 সালে এরকম হাজার হাজার মুখ আমি দেখছি, গত 40 বছরে এরকম মুখ খুব একটা দেখি নাই। তোমারে দিয়ে হবে। খোলা আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথাই ভাবছিলাম। আমার কথা কি ভাবতেছিলেন? না, ঠিক ভাবনাটা ঠিক পরিষ্কার না, এলোমেলো, বিচ্ছিন্ন। চা খাবে? আমাদের ঘরে চা খাওয়ার অভ্যাস নেই। এটা তো তোমাদের ঘর না, খাবে? না থাক, আমি আসলে আসছিলাম কপোতাক্ষ থিয়েটারকে নিয়ে কিছু করা যায় কিনা। পান্না ভাই আর বাকি যারা আছে তারা তো কেউ আর আগে আসতে রাজি হইতেছে না। এখন আমি ছোট মানুষ, যদি কিছু করতে চাই এই ব্যাপারে আপনার। শোনো রূপকথা, আমি জানি শেষ পর্যন্ত তুমিই কপোতাক্ষ থিয়েটার নিয়ে লড়াই চালাই যাবা। আমি যদি নাও বলি তবুও তুমি থামবা না, সেটা আমি প্রথম দিন তোমার মুখ দেখে বুঝছি। আপনি যদি না চান, সাপোর্ট না দেন, তাহলে আমি ঘরে ফিরে যাব। যেই মুখ আমি দেখতেছি সেই মুখ তো ঘরে ফেরান না। না, আমি ঘরেই ফিরে যাব। একজনে যদি না পাই, আমার পক্ষে একা একা সম্ভব না। তাবৎ দুনিয়ার সকল বড় কাজ একার উদ্যোগেই হয়েছে, সেটা কি তুমি জানো? না, আমার একার পক্ষে সম্ভব না। কেউ যদি না থাকে, আমি একা একা কি করব? গতকাল আমি খুঁজা খুঁজা বদরুল ভাই, পান্না ভাই, রাসুল ভাই, লতা আপা সকলের ঠিকানায় গেছি, সকলের সাথে কথা বলছি, কেউ আমার কথা রাজি হলো না। কেউ যেখানে আগায় আসতে সাহস করে না, সেখানে তোমাকেই কেন আগায় আসতে হবে? আমার যে অনেক স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে রূপকথা। তোমার মতো মেয়ের স্বপ্ন মারা যাইতে পারে না। বসো, আমার মনে হয় আমি বানাই দিলে তুমি এক কাপ চা খাবা। আমি বানাই আনি, তারপরে কথা বলবো। ও ভাই, ভাই আমি আর হাঁটা চলা করতে পারবো না ভাই। রফিকুল্লাহ, কান্দিস না। আমার কাজ করতে গিয়ে তোর এই অবস্থা হয়েছে। তুই হাঁটতে পারবি না আর আমি মনের সুখে হাঁটবো, চলবো, ঘুরে বেড়াবো? হ্যাঁ, এটা হইতে পারে না। তোরে সুস্থ হইতে হবে, তোরে ভালো মতো সুস্থ হইতে হবে। ভাই আমার মন কইতেছে ভাই আমি কোনোদিন সোজা কারাইতে পারব না ভাই। আরে বেটা, এরকম ভাবার কোনো কারণ নাই। আমি ডাক্তারালয়ে কথা বলছি। সব মিছা কথা। আমার সান্ত্বনা দিতেছে না। রফিকুল, তুই ভালো করে জানাস যে আমি কাউকে মিশামিশি সান্ত্বনা দেব না। ভাই আমার মন ভেঙে গেছে ভাই, আমার জীবন শেষের দিকে ভাই, আর আমি কোনোদিন সোজা কারাইতে পারবো না ভাই। পারবি। যে সর্বহারা তোর এই অবস্থা করছে, সেই সর্বহারারে সর্বস্ব হারা করার জন্য তোরে সোজা হয়ে খাইতে হবে। ভাই আমি যদি নাও পারি ভাই, আমি যদি ল্যাংড়া খুঁড়া হয়ে যাই ভাই, আপনি ওই সর্বহারাগের সর্বস্ব হারা করবেন, এটা আমার একমাত্র চাওয়া ভাই, আর কিছু চাওয়া নাই আপনার কাছে ভাই। আমি প্রতিশোধ নিতে জানিস তো। আমি তোদের দিয়া প্রতিশোধ নেব। দোস্ত কিছু বলবে? ওই এই ললিত কলা কেন্দ্রের কিছু কাম মানে জরুরি। ললিত কলা কেন্দ্র? হ্যাঁ, ওই একরামুন্নেসা ললিত কলা কেন্দ্র, এই আর কিছু ফাইলপত্র তৈরি করতে হইবে, জরুরি। পোলাবান দুটো সামনে, নাইলে তোরে আজকে আমি
যা ডাক্তার সাহেব আছে কিনা দেখ, থাকলে বল যে আমি আসবো, আমি কথা বলবো। যা। অফকোর্স দোস্ত, অফকোর্স। আগে তোর কাম, তারপর ললিত কলা কেন্দ্রের কাম। যে যাইতে আছি। এই বিকাশ, মমতাজ সরকার, তোরা স্ট্যান্ড বাই থাকিস, আমি আইতে আছি। আমি যেটা বলছি। কিন্তু বিদেশে যে পাঠাবেন বলতেছেন, বিদেশে কত টাকা লাগতে পারে তা কি ধারণা আছে? বিদেশে পাঠাইলে সে ভালো মতো সুস্থ হয়ে ফিরে আসতে পারবে কিনা আপনি আমার সেটা বলেন। তা হয়তো অনেকটা সুস্থ হয়ে যাবে, কিন্তু প্রতি বছর বছর একবার করে যেতে হবে। হ্যাঁ, প্রতি বছর যেতে হবে কেন? কৃত্রিম সংযোজন মানে বছরে অন্তত একবার রুটিন চেক আপ। কৃত্রিম হাত বা পায়ের যে কোনো সমস্যা হলে তখন সেটা ঠিক করে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে চিন্তা পরে করে দেখা যাবে। আপনি এখন দেখেন যে আপাতত বিদেশ যেয়ে সুস্থ হয়ে ফেরত আসতে কত টাকা লাগবে সেটা আপনি আমার বলেন। একদম পারফেক্ট হিসাব তো বলতে পারছি না, তবে অনুমান করে বলতে পারি প্রথম অবস্থায় 20 লাখ টাকা, পরে টোটাল চিকিৎসা বাবদ আরও 10 লাখ টাকা লাগতে পারে। তাহলে তো মেলা টাকা। টাকার তেলেসমাতি আর কি কেন? হ্যাঁ, এত টাকা খরচ করে ভালোই দিব কেন? হ্যাঁ, যাতে কি এমন তত্ত্বাজা সন্তান যে তারা 30 লাখ টাকা দিয়ে উদ্ধার করে আনতে হবে? হ্যাঁ, তারপর আবার বছর বছর বিদেশ পাঠাও, আবার লাখ লাখ টাকা ভালো কেন? হ্যাঁ, 2,500 টাকা দিয়া তারপর একটা হুইলচেয়ার কিনে দিবি তো ঝামেলা যায় নাকি? দোস্ত তুই ওরে মারলি? ডাক্তার সাহেব আপনি ব্যবস্থা করেন, টাকা জোগাড় হয়ে যাবে। এই খায়রা মারলে তো তুই একমাত্র মারতে পারোস, আর কোনো ফাঁকালের বাচ্চার শ্বাস আছে নাকি? তুই আমার লাইন টাকা নিয়ে দোস্ত। ডাক্তার সাহেব আপনি ব্যবস্থা করেন, আমরা দেখতেছি বিষয়টা। আম্মা, একটা কথা বলো। রূপকথার কলেজ যে বন্ধ সেটা তো আপনি জানেন না আম্মা? রূপকথার কলেজ বন্ধ, সেটা তুমি জানো না জানো না? মনে হয় বন্ধ। পরীক্ষার আগে কিছুদিন তো কলেজ বন্ধই থাকে। কবে থেকে কলেজ বন্ধ? তা তো সঠিক বলতে পারবো না, কিন্তু রূপকথার কলেজ বন্ধ নিয়ে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? একটা মেয়ের থিয়েটার বন্ধ, কলেজ বন্ধ, ঘরের মেয়ে কই যায় কি করে সেটা তোমার জানার দরকার নাই? রূপকথা মেয়ে তাই সমস্যা না? কি বললা? না, রূপকথা ছেলে হইলে তার ঘরের বাইরে যাওয়া নিয়ে তুমি কোনো কথা কইতে পারত না। আচ্ছা, একটা কথার উত্তর দিবা। রূপকথা মেয়ে বলে কলেজ বন্ধ থাকলে ঘরের বাইরে বাইর হইতেও পারবো না? রূপকথা যুগান্তরের সাথে সকাল 8টায় বাইর হয়েছে। এখন কয়টা বাজে? যে মেয়ের কলেজ বন্ধ সে এতক্ষণ পর্যন্ত কই থাকে এটা তোমার জানা দরকার না? মেয়ের ওপর আমার বিশ্বাস আছে, তাই আমার কিছু জানার দরকার নেই। তুমি দিন দিন বদ্ধ পাগল হয়ে যাইতেছ। তোমার মতো বদ্ধ পাগলের সাথে আমি আর নাই। আমি কইয়া দিতেছি আমি মেয়ের বিয়া দিব, আমি পাত্রের সন্ধান করতেছি, পারলে তুমিও সন্ধান করো। নীলা, আমি সিদ্ধান্ত নিচ্ছি রূপকথার বিয়া দিব, তুমি ছেলে খুঁজো। সেটা ঠিক আছে আম্মা, কিন্তু আমি বলছিলাম কি মানে আর কয়টা দিন পরে বিয়েটা হইলে ভালো হতো না? মানে সামনে ফাইনাল পরীক্ষা তো বেশি দিন বাকি নাই, মাত্র 4-5 মাস বাকি। বললে তো আর বিয়ে হইব না।
ছেলে পাওয়া লাগবো। কথা কইতে কইতেই তো 4-6 মাস কাইটা যাব। তাহলে ঠিক আছে, আমিও এই কথাটাই বলতেছিলাম। আর খুব ভালো ছেলে যদি এর মধ্যে পাওয়া যায়, মানে আপনার পছন্দ মতো মন মতো, তাহলে না হয় আংটিটা পরায় রাখলেন। আপনি ছেলে কাবিনও করে রাখতে পারেন, অনুষ্ঠান ফাইনাল পরীক্ষার পরে করলেন। না না, কাবিন না, মেয়ের লেখাপড়া আছে না। তুমি আগে ছেলে খোঁজো, তারপরে কথা কওয়া যাইব। ঠিক আছে আম্মা। আম্মা আপনি কিছু চিন্তা করেন না, রূপকথার জন্য ইনশাল্লাহ আমরা অনেক ভালো পাত্র পাবো। রূপকথা তো কোনো দিকে কম না, সব দিক দিয়ে ভালো, সেই রকম ছেলে পাবো আমরা তার জন্যে। ভাবছিলাম রূপকথা লেখাপড়া করব, লেখাপড়া শেষ কইরা চাকরি করব, তারপর বিয়া দেব। আমার ভাবনাই ভুল। আম্মা লেখাপড়া চাকরি বাকরি সবকিছু স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী যদি চায় করবে সবকিছু, অসুবিধা কি? এখানে তো অসুবিধার কিছু নাই। হ্যাঁ, তুই তো একটা ললিত কলা কেন্দ্রের প্রিন্সিপাল না? অফকোর্স, আমার নামে রীতিমতো সাইনবোর্ড ঝুলতেছে। হ্যাঁ, তাহলে তো তোর এখন রফিকুল্লার জন্য কিছু একটা করা লাগে। কি করা লাগবে সেটা কনা, দেখ আমি কি করি। আপাতত 30 লাখ টাকা জোগাড় করা লাগবে। হ্যাঁ, কি করা লাগবে? 30 লাখ টাকা জোগাড় করা লাগবে। দোস্ত, আমার না কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে দম বন্ধ হইতেছে। আসুক, দম বন্ধ হয়ে আসুক, অসুবিধা নাই। তোর দম বন্ধ হবে, আবার দম ফিরিয়ে দেবো, সমস্যা নাই। এখন তোর দমের সাথে আমার 30 লাখ টাকা জরুরি। দোস্ত, আমার না সত্যি জানি তুই বেটা একটা ললিত কলা কেন্দ্রের প্রিন্সিপাল, তোর যদি দম বন্ধ হয়ে আসে তাহলে তো সাধারণ মানুষের দমই থাকার কথা না। আমি বুঝতেছি না, ওটা তোমার কি হইল? ভাই বেটা শোন, তোর ললিত কলা কেন্দ্রের যে চেয়ারম্যান খলিল সর্দার, তারে বলবি 30 লাখ টাকা হইলে রফিকুল্লারে ফিরে আনা সম্ভব এবং একরামুন্নেসা ললিত কলা কেন্দ্র হওয়া সম্ভব। এক্ষুনি যান। তুই যদি এক্ষুনি না যাস খায়, তোর কিন্তু প্রিন্সিপাল গিরি শেষ। নতুন সূর্যের ঘাম যদি যায় থেমে যায়, বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জা, স্বপ্নের পাখিরা ডানা ঝাপটায় নীল যন্ত্রণা। ঝড় নামে কালো অমাবস্যা, স্বপ্ন